আসসালামাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বাংলা নিয়ে হাজির হলাম। আমাদের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি একটা অধ্যায় আছে এখানে। এই অধ্যায়ের চারটা পরিচ্ছেদ আছে। প্রথম পরিচ্ছেদ কবিতা, দ্বিতীয় পরিচ্ছেদ গল্প, তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধ, চতুর্থ পরিচ্ছেদ নাটক। আমরা আজকে প্রথম পরিচ্ছেদ কবিতা নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। তোমরা সবাই একটু মনোযোগ দাও ক্লাসে। আমরা এখন ক্লাস শুরু করব। যেহেতু কবিতা পড়তে হবে অনেকগুলো, সেহেতু কবিতার সংজ্ঞা, কবিতা সম্পর্কে আমরা আগে একটু জানি যে কবিতা কি, কিভাবে কবিতা পড়তে হয় সবকিছু। তাহলে সবাই একটু মনোযোগী হও, ক্লাস শুরু করো, খাতা কলম হাতে নাও, তথ্যগুলো সবাই সংগ্রহ করা শুরু করো। এই সেশনে আজকে আমরা পড়বো কবিতার সংজ্ঞা, কবিতার বৈশিষ্ট্য, কবিতার উপকরণ, কবিতার নিয়ম কানুন, কবিতার প্রকারভেদ, মিল শব্দ, শব্দের পরিবর্তন। যখন আমরা কবিতা লিখবো, নতুন ভাবে শুরু করব কবিতা লেখা, কখনো লিখিনি, লেখা শুরু করব, তখন আমাদের কি কি দিকে খেয়াল রাখতে হবে, সেই জিনিসগুলো আজকে তোমরা শিখতে পারবে যদি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে কবিতা কি? কবিতা রচিত হয় কোনো একটি বিষয় বা ভাবকে কেন্দ্র করে। যখন আমরা কবিতা রচনা করি, যারা কবিতা লেখে, সাধারণ মানুষ লেখে, ছাত্রছাত্রীরা লেখে, লেখক সাহিত্যিকরা লেখে, তখন তারা কি করে? এই কবিতাটা লেখার সময় তারা একটা বিশেষ ভাব বা বিষয়কে কেন্দ্র করে কবিতা লেখা শুরু করে। কবিতার তাল দিয়ে পড়তে হয়। তাছাড়া কবিতায় মিল শব্দ থাকে। মানুষের জীবনের, সমাজ জীবনের সব ঘটনা নিয়েই আসলে মানুষের মনের যে মনের ভাব, অনুভূতি, এগুলো কবিরা, সাহিত্যিকরা যারা কাগজে কলমে প্রকাশ করে, সেটাই হচ্ছে আসলে কবিতা। তাহলে বইয়ের ভাষায় আমরা কবিতার সংজ্ঞাটা একটু দেখি। বলছে কবিতা হলো একটি সাহিত্যিক রচনা যা ছন্দ, অনুপ্রাস, রূপক, উপমা এবং অন্যান্য সাহিত্যিক উপাদানের মাধ্যমে মানব মনের গভীরতম অনুভূতি, ভাবনা ও কল্পনাকে প্রকাশ করে। এটি সাধারণত গদ্যের বিপরীতে একটি বিশেষ ধরনের ছন্দবদ্ধ এবং সঙ্গীতময় রচনার মাধ্যমে অনুভূতি প্রকাশ করে। কবিতা সংক্ষিপ্ত হতে পারে, কিন্তু এর মর্মার্থ অনেক গভীর ও বিস্তৃত। কবিতায় কবির আবেগ, অনুভূতি প্রকাশ পায়। তাহলে কবিতা যখন লিখতে হবে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। কবিতার ছন্দ থাকতে হবে, অনুপ্রাস থাকতে হবে, রূপকের ব্যবহার থাকতে হবে, উপমা থাকতে হবে। এগুলো যদি না থাকে তাহলে কিন্তু কবিতাটা ভালো হবে না, সুন্দর হবে না। আর এই জিনিসগুলো যদি আমরা রাখতে পারি কবিতার মধ্যে, তাহলে কবিতা সুন্দর হবে এবং পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পাবে। তাহলে এরপরে আমরা কবিতার সংজ্ঞা দেখলাম। কবিতার সংজ্ঞা দেখার পরে কবিতার বৈশিষ্ট্য দেখবো আমরা। কবিতার বৈশিষ্ট্য কি বলছে? কবিতার মূল বৈশিষ্ট্য হচ্ছে ছন্দ। তার এই লাইন বা চরণের শেষে মিল শব্দ থাকবে। আমরা কবিতা যখন পড়ি তখন দেখি কবিতার শেষ যে শব্দটা থাকে, প্রথম লাইনের, দ্বিতীয় লাইনের, তৃতীয় লাইনের, হ্যাঁ, লাইনও বলতে পারি আমরা, চরণও বলতে পারি, এটাতে একটা শব্দ থাকে, যে শব্দটার মিলকরণ থাকে। যেমন একার দিয়ে কখনো মিল থাকে, আকার দিয়ে কখনো মিল থাকে, কখনো বর্ণ অন্তঃস্থ দিয়ে মিল থাকে, বা কখনো রস্বই দিয়ে মিল থাকে। তাহলে কবিতার মূল বৈশিষ্ট্য হচ্ছে ছন্দ, তার এই লাইন বা চরণের শেষে মিল শব্দ থাকবে। কবিতার শব্দ, পরেরটা বলছে কবিতার শব্দ পরিবর্তিত রূপে ব্যবহৃত হতে পারে। কবিতায় তালে তালে পড়া যায়। কবিতায় গভীর ভাবে প্রকাশ থাকে। কবিতায় ব্যবহৃত যতিচিহ্ন ও শব্দের বিন্যাস কবিতার ছন্দকে নির্দিষ্ট করে। আমি একটা কবিতা লিখবো, যতিচিহ্নের ব্যবহার যদি কবিতার মধ্যে না থাকে তাহলে সেটা গ্রহণযোগ্যতা পাবে না। কোথায় কমা হবে, কোথায় দাড়ি হবে, কোথায় সেমিকোলন হবে, সেগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা আগের ক্লাসগুলোতে যতিচিহ্নের ব্যবহার কিন্তু শিখেছি। কবিতায় স্তবক থাকতে পারে। স্তবক মানে কবিতার যে ভাগগুলো থাকে, এক একটা অংশ। কোনো কবিতায় দুইটা স্তবক থাকে, কোনো কবিতায় তিনটা থাকে, কোনোটায় পাঁচটা থাকে, কোনোটায় 10টা থাকে। এক একটা অংশকে স্তবক বলা হয়। এই স্তবক বা অনুচ্ছেদ তৈরি হয় একাধিক চরণের সমন্বয়ে। এক একটা লাইনকে আমরা এক একটা চরণ বলি। কবিতার গতিকে বলা হয় লয়, এবং সব কবিতার সমান লয় বা গতিতে পড়া যায় না। কোনো কবিতা আমরা দ্রুত পড়ি, কোনো কবিতা আমরা স্বাভাবিক মানে নর্মাল ভাবে পড়ি, কোনো কবিতা আমরা খুব ধীর গতিতে পড়ি। তাহলে কবিতার গতি বা লয় কিন্তু একরকম হয় না, এক এক কবিতায় এক এক রকম হয়।
কবিতায় বৈচিত্র্যপূর্ণ বিষয়, অলংকার ও রস থাকে। হ্যাঁ, যেমন মম চিত্তে নিতে নিতে, এখানে মম অর্থ তো আমার, কিন্তু আমরা কি বলি মম চিত্তে নিতে নিতে। এই যে আমরা অলংকার ব্যবহার করি, একটা শব্দের পরিবর্তে আর একটা সুন্দর শব্দ ব্যবহার করি, যাতে কবিতাটা শুনতে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়, ভালো লাগে। অনেক কবিতাই উপমা ও চিত্রকল্পের প্রয়োগ বেশ লক্ষণীয়। কবিতার শব্দ ও অর্থ প্রধান হয়। বাংলা কবিতায় সাধারণত স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত এই তিন ধরনের ছন্দ ব্যবহার করা হয়। স্বরবৃত্ত মূলত ছড়ার ছন্দ, রচিত হয় দ্রুত লয়ে বা গতিতে পড়া যায়। স্বরবৃত্ত ছন্দ কি করতে হয়? দ্রুত লয়ে, দ্রুত গতিতে পড়তে হয়। মাত্রাবৃত্ত ছন্দে যে কবিতাগুলো লেখা হয় সেগুলোর লয় গতি স্বরবৃত্তের চেয়ে কম, মানে স্বরবৃত্তটা তাড়াতাড়ি আর মাত্রাবৃত্তেরটা আর একটু ধীর গতিতে। আর অক্ষরবৃত্ত যেটা, সেটা খুবই ধীর গতিতে। অক্ষরবৃত্তের মানে প্রথমটা আমাদের স্বরবৃত্ত, স্বরবৃত্তটা দ্রুত গতিতে পড়বো, মাত্রাবৃত্ত তার থেকে আরেকটু আস্তে, আর অক্ষরবৃত্তটা খুবই ধীর গতিতে আমরা পড়বো। তবে অক্ষরবৃত্তের চেয়ে অক্ষরবৃত্ত রচিত হয়, আবৃত্তির গতি ধীর হয়। অক্ষরবৃত্তে কি হয়? আবৃত্তি ধীর গতিতে পড়তে হয়। তাহলে তিনটা আহ, ভাগ দেখলাম আমরা কবিতার। এখানে স্বরবৃত্ত একভাবে পড়তে হবে, মাত্রাবৃত্ত একভাবে পড়তে হবে, অক্ষরবৃত্ত আর একভাবে পড়তে হবে। তাহলে আমাদের কবিতার বৈশিষ্ট্য গেল। এখন আমরা পরের অংশে যাই। পরের অংশ হচ্ছে কবিতায় উপকরণ। এই যে আমি বলছি ছন্দ লাগবে, অনুপ্রাস লাগবে, উপমা লাগবে, অলংকার লাগবে, এগুলো যদি আমরা না দিই তাহলে কিন্তু কবিতা হবে না। তাহলে ছন্দটা কি? ছন্দ হচ্ছে কবিতায় গুরুত্বপূর্ণ একটি অংশ, যা শব্দের সুষ্ঠু বিন্যাস এবং সুরের সাহায্যে সঙ্গীতময়তা তৈরি করে। ছন্দ হচ্ছে কবিতার একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা কি করে? শব্দের সুষ্ঠু বিন্যাস করে এবং সুরের সাহায্যে সঙ্গীতময়তা তৈরি করে। আমরা একটা কবিতা পড়ি, ওই কবিতাটাকে কিন্তু আমরা পরে সুর দিয়ে গান তৈরি করে ফেলি। অনুপ্রাস বলছি কি? শব্দের পুনরাবৃত্তি, যা কবিতার সুর এবং মাধুর্য বাড়ায়। হ্যাঁ, রূপক কি বলছে? কল্পনার সাহায্যে বাস্তবতা বা ভাবের চিত্রায়ন। উপমা কি বলছে? একটি জিনিসের সঙ্গে অন্য একটি জিনিসের তুলনা করে ভাব প্রকাশ করা। আর অলংকার কি বলছে? কবিতার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন সাহিত্যিক উপাদানের ব্যবহার করে, সেটাই হচ্ছে অলংকার। আর প্রতীক কি? কোনো বিশেষ ভাবনা বা অনুভূতির প্রতীক হিসেবে কোনো বস্তু বা ঘটনার ব্যবহার। তাহলে যখন আমরা কবিতা লেখা শুরু করব, তখন কিন্তু আমাদের এই বিষয়গুলোর উপরে বিশেষ করে বেশি খেয়াল রাখতে হবে। ছন্দ থাকতে হবে, অনুপ্রাসের ব্যবহার থাকতে হবে, উপমার ব্যবহার থাকতে হবে, কবিতার মধ্যে অলংকার থাকতে হবে, প্রতীক থাকতে হবে। যদি এগুলো না থাকে তাহলে কিন্তু সেটা পরিপূর্ণ কবিতা হয়ে উঠবে না। এরপরের অংশে আমরা দেখি কবিতায় কি নিয়ম কানুন আছে। কবিতায় হচ্ছে ছন্দবদ্ধতা, ছন্দের সঠিক ব্যবহার করতে হবে, অনুপ্রাসের সঠিক ব্যবহার করতে হবে, শব্দের পুনরাবৃত্তি করা যাবে না। একই শব্দ বারবার ব্যবহার করলে সেটা শুনতে ভালো লাগবে না। হ্যাঁ, সঙ্গীতময়তা, কবিতাটার মধ্যে যেন সঙ্গীতের একটা ভাব থাকে, সেটা নিশ্চিত করতে হবে। ব্যাকরণ এবং শব্দের সঠিক ব্যবহার করতে হবে। ভাষার সঠিক নিয়ম অনুসরণ করতে হবে। ভাব প্রকাশের সঠিকতা, এটা হচ্ছে ভাব ও অনুভূতির স্পষ্ট সঠিক প্রকাশ করতে হবে। লয় এবং তাল, কবিতার লয় এবং তাল বজায় রাখতে হবে। তাহলে ছন্দবদ্ধতা থাকতে হবে, একই শব্দ পুনরাবৃত্তি করা যাবে না, অনুপ্রাসের ব্যবহার ঠিক রাখতে হবে। আমি যে কবিতার লাইনগুলো দিব সেখানে ব্যাকরণের সঠিক ব্যবহার করতে হবে, ভাষার নিয়ম কানুন গুলো মেনে লাইনগুলো সাজাতে হবে, শব্দগুলো সাজাতে হবে। তারপর বলছে ভাব প্রকাশের সঠিকতা, মানে কি? ভাব এবং অনুভূতির স্পষ্ট সঠিক প্রকাশ করতে হবে। তার মানে কি? আমি যে বিষয়, যেই ভাবকে কেন্দ্র করে লিখছি, সেই বিষয় সেই ভাবেই থাকতে হবে। অন্য বিষয়ে যদি আমি চলে যাই, অন্য ভাবে যদি চলে যাই, সঠিকতা প্রকাশ পাবে না। আর লয় এবং তাল বলতেছে কবিতার সঠিক লয় এবং তাল থাকতে হবে। কিছু কবিতা যেমন তালে তালে পড়তে হয়, শুনতে ভালো লাগে। তাহলে কবিতার নিয়ম কানুন গুলো আমরা যদি মাথায় রাখতে পারি, যে কি কি নিয়ম কানুন মেনে চললে কবিতাটা পরিপূর্ণতা পাবে, তাহলে কিন্তু আমাদের কবিতা সুন্দর হয়ে যাবে। নিয়ম কানুনের পরে আমরা আসবো, কবিতার নিয়ম কানুন শেষ করলাম। নিয়ম কানুন গুলো ভালো করে
সবাই শিখে নিলে তোমরা সুন্দর করে কবিতা লিখতে পারবে। এরপরে হচ্ছে এই যে আমি এতক্ষণ কবিতার নিয়ম কানুন গুলো করলাম, এই নিয়ম কানুনের কবিতার দুইটা ভাগ দেখাচ্ছে এখানে। একটা হচ্ছে বলছে যে মনময় কবিতা, আর একটা বলছে তন্ময় কবিতা। মনময় কবিতা হলো এমন একটা কবিতা যা মনকে প্রফুল্ল করে এবং পাঠকের হৃদয়ে সঙ্গীতময় অনুভূতি সৃষ্টি করে। এর ছন্দময়তা, মাধুর্য এবং সহজ সরল শব্দচয়ন পাঠককে আনন্দিত করে তোলে। মনময় কবিতায় সাধারণত প্রাকৃতিক সৌন্দর্য, প্রেম এবং আনন্দময় বিষয়গুলো প্রাধান্য পায়। মনময় কবিতার ছন্দময় এবং মধুর শব্দচয়ন থাকে। প্রকৃতি, প্রেম, আনন্দময় বিষয়গুলো প্রাধান্য পায়। পাঠকের মনে আনন্দ এবং শান্তির অনুভূতি সৃষ্টি করে। তাহলে কবিতার যে দুইটা ভাগ, প্রথম ভাগে বলছে মনময়, প্রথম ভাগ মনময়, দ্বিতীয় ভাগ হচ্ছে তন্ময়। হ্যাঁ, তন্ময় কবিতা হলো এমন একটা কবিতা যা পাঠককে গভীরভাবে মগ্ন করে, মানে চিন্তায় নিমগ্ন করে ফেলে। এই ধরনের কবিতা সাধারণত গভীর এবং চিন্তামূলক বিষয় নিয়ে লেখা হয়। তন্ময় কবিতার মাধ্যমে লেখক তার গভীর অনুভূতি, বেদনা এবং জীবনের কঠিন বাস্তবতা প্রকাশ করে। তাহলে আমরা দেখো আগে যেটা দেখলাম, মনময় দুইটা ভাগ কবিতা। মনময় কবিতাকে বলছে যে মনকে প্রফুল্ল করে, পাঠকের হৃদয়ে সঙ্গীতময় অনুভূতি সৃষ্টি করে। আর তন্ময় কবিতায় কি বলছে, পাঠককে গভীরভাবে মানে চিন্তায় নিমগ্ন করে ফেলে। এই ধরনের কবিতা যখন লেখে লেখক, তখন তার মানে ভাব গভীর চিন্তামূলক চিন্তা ভাবনা নিয়ে লিখতে হয়। তন্ময় কবিতা লেখক তার গভীর অনুভূতি, বেদনা, জীবনের কঠিন বাস্তবতা গুলো তুলে ধরে তন্ময় কবিতার মধ্যে। তাহলে গাম্ভীরতা ও গাম্ভীর্য তন্ময় কবিতার মধ্যে থাকে। তো তন্ময় কবিতার মধ্যে আবেগময়তা থাকে, চিন্তার উদ্রেক থাকে, মানে মানুষ চিন্তায়, পাঠক কবিতাটা পড়ে চিন্তায় নিমগ্ন হবে। তারপরে বেদনা, দুঃখ, জীবনের মৃত্যুর গম্ভীর বিষয়গুলো প্রকাশ পাবে। তারপরে গভীর ও চিন্তামূলক বিষয়গুলো নিয়ে এই তন্ময় কবিতা লেখা হবে। তাহলে কবিতার দুইটা ভাগ আমরা পড়লাম। প্রথম ভাগে আমরা পড়লাম মন্ময়, দ্বিতীয় ভাগে পড়লাম তন্ময়। এরপরে দেখো বলতেছে যে যখন আমরা কবিতা লিখবো, তখন কিন্তু আমাদের কবিতার শেষ যে শব্দগুলো থাকবে লাইনের চরণের শেষে, সেগুলোর মিল থাকতে হবে। যদি মিল না থাকে তাহলে কিন্তু, লাইনের মধ্যে মিল যদি না থাকে শব্দের, তাহলে কিন্তু কবিতাটা সুন্দর হবে না। তাহলে মিল শব্দ হলো শব্দের পুনরাবৃত্তি, যা একটি কবিতার ছন্দ এবং সঙ্গীতময়তা বৃদ্ধি করে। মিল শব্দ কবিতার একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং এটি সাধারণত কবিতার প্রতিটি পংক্তি শেষের দিকে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, যদি দুটি পংক্তি থাকে যেখানে শেষ দুটি একই বা প্রায় একই রকম হয়, সেগুলো মিল শব্দ হিসেবে বিবেচিত হয়। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া হয়েছে, তুমি হাসলে ফুল ফোটে বাগানে, তুমি কাঁদলে বৃষ্টি ঝরে আকাশে। এই যে হাসলে, লয়কারে একার যুক্ত হয়েছে, ফুল ফোটে বাগানে একার যুক্ত হয়েছে, তুমি কাঁদলে এখানে একার যুক্ত হয়েছে, বৃষ্টি ঝরে আকাশে এখানে একার যুক্ত হয়েছে। তাহলে দেখো বাগানে, আকাশে, হাসলে, কাঁদলে, এখানে আমরা কি এর ব্যবহার করেছি, একারের ব্যবহার করেছি, করে মিল শব্দ করেছি এখানে। তাহলে কবিতা যখন লিখবা, কবিতার লাইনগুলোতে তোমাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে মিল শব্দটা হচ্ছে কিনা। মিল শব্দ না হলে কিন্তু কবিতাটা শুনতে ভালো লাগবে না, ছন্দটা আসবে না, সঙ্গীত মাহাত্ম্যটা আসবে না। ঠিক আছে, এরপরে আমরা দেখো শব্দের পরিবর্তন করব। যদি কবিতার মধ্যে আমরা শব্দের পরিবর্তন না করি, তাহলে কিন্তু কবিতা সুন্দর হবে না। শব্দের পরিবর্তন কবিতার একটি সাধারণ ঘটনা। এটি বিভিন্ন কারণে করা হয়, যেমন ছন্দের উপযোগী করা, শব্দ পরিবর্তন করে ছন্দ ঠিক রাখা। ছন্দের উপযোগী করা যদি না যায়, তাহলে সেই কবিতাটা আসলে পরিপূর্ণ কবিতা হয়ে উঠবে না। একটা কবিতার লাইন থাকবে কিন্তু তার মধ্যে কোনো অর্থের স্পষ্টতা থাকবে না, তাহলে কিন্তু সেই কবিতাটা কবিতা হবে না। প্রযুক্তির ব্যবহার থাকতে হবে, কবিতায় বিশেষ কোনো প্রযুক্তিগত উপাদান বা অলংকারের ব্যবহার থাকতে হবে। শব্দের সৌন্দর্য থাকতে হবে, কবিতায় শব্দের সৌন্দর্য এবং শ্রুতি মধুরতা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয়তা মানে থাকতে হবে। তারপর বলতেছে কবিতার ভাব এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে কবিতা লিখতে হবে। ছন্দের উপযোগী করা, যেমন বলছে আমি দেখেছি তাকে, একটা লাইনে বলছে আমি দেখেছি তাকে, ওইটাই পরিবর্তিত করে লিখছে তাকে দেখেছি আমি। এটা হচ্ছে ছন্দের উপযোগী লাইন। হ্যাঁ,
পরে বলছে যে অর্থের স্পষ্টতা, নদীটি ছিল গভীর। এটা পরবর্তীত করে শব্দের পরিবর্তন করে কি লিখছে, গভীর ছিল নদীটি। প্রযুক্তিগত ব্যবহার করে দেখাচ্ছে, দেখো আকাশের তারাগুলি ঝিকিমিকি, মূল শব্দ পরিবর্তিত করে দেখাচ্ছে ঝিকিমিকি তারাগুলি আকাশে। শব্দের সৌন্দর্য করছে দেখো কিভাবে, তার হাসি সুন্দর, হাসি তার সুন্দর। তাহলে যখন আমরা কবিতা লিখবো তখন আমরা শব্দের পরিবর্তন করার সময় এই নিয়মগুলো মেনে চলবো। শব্দের পরিবর্তন কিভাবে করতে হয়, প্রয়োজনীয়তা অনুসারে আমরা কি করব, মূল শব্দকে পরিবর্তন করব। যেমন তুমি আমার হৃদয়ে, এই হৃদয়ে তুমি আমার, কথাগুলো কিন্তু একই, কিন্তু শব্দ পরিবর্তন করে লেখার কারণে এটা নামকরণ করছে শব্দ পরিবর্তন। তাহলে আমরা আবার একটু শুরুতে চলে যাই। হ্যাঁ, প্রথমে যাও, শুরুতে চলে যাই আমরা। আমরা প্রথমে কবিতার সংজ্ঞা দেখলাম, এরপরে দেখলাম কবিতার বৈশিষ্ট্য, এরপরে দেখলাম কবিতার উপকরণ, তারপরে কবিতার নিয়ম কানুন, নিয়ম কানুনের পরে দেখো কবিতার ভাগ। এখানে একটু সুবিধা হতো তোমাদের লিখে দিলে প্রকারভেদটা, প্রকারভেদ কথাটা লেখা হয় নাই। কবিতার প্রকারভেদ দুইটা ভাগ দিয়েছে এখানে, একটা মন্ময় কবিতা আর একটা হচ্ছে তন্ময় কবিতা। হ্যাঁ, মন্ময় তন্ময় এদিকে খেয়াল রাখতে হবে কবিতা লেখার সময়, মিল শব্দের দিকে খেয়াল রাখতে হবে কবিতা লেখার সময়, আর শব্দের পরিবর্তন করাটা শিখতে হবে। যারা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা তারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে, এবং তুমি তোমার বুদ্ধি দিয়ে তুমি মোটামুটি একটা সুন্দর কবিতা দাঁড় করাতে পারবা। তাহলে আজকে ক্লাস ফলো করার পরে তোমরা নিজের মতো করে একটা কবিতা লিখবা। তোমাদের একক কাজ হচ্ছে নিজের মতো করে একটা কবিতা লিখবা এই নিয়মগুলো ফলো করে, এবং তোমরা আমার এই কমেন্ট বক্সে ওই কবিতাগুলো পাঠাবে, আমি পড়ে পড়ে দেখবো এবং তোমাদের কমেন্টের আমি মন্তব্য দেবো কার কবিতা কেমন হয়েছে। তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ করি, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, পরে আমরা কবিতার আর একটা ক্লাস নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।